হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো আমি করছি দুধ চা, তবে আজকে দুধ চাটা না আজকে একটু অন্য স্টাইলে করছি। এভাবে কিন্তু দুধ চা খেতে ভীষণ মজা লাগে। তো দেখলে পানি আমি পরিমাণ মতো নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ চা হবে। আর সাথে দিয়ে দিলাম 1 স্লাইস একদম পাতলা করে কাটা আদা। আর সাথে দিয়েছি একটা এলাচি। তো এলাচিটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি। এইভাবে যদি চা বানিয়ে খাওয়া যায়, দুধ চা খেতে যে কী ভালো লাগে কী আর বলবো। আর এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, বিশেষ করে এই শীতের সিজনে অনেকের দেখা যায় খুসখুসানি কাশি হয়। এই খুসখুসানি কাশিটার জন্য আদা কিন্তু খুব ভালো কাজ করে। তো চুলার মধ্যে চায়ের পানি বসিয়ে দিয়ে আসলাম, চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটতে থাকুক। আর এদিক দিয়ে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম বিটরুট, তো সেই বিটরুটটা এখন একটু জুস করে নিব। মূলত সকালের ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি আমার আব্বা আর মায়ের জন্য। আব্বা মা চলে যেতে চেয়েছিল, একদম মানে বের হয়ে যাবে এই সময়ে। আমি বলছি যে একটু পরে যান, কারণ সকালবেলা তো বাচ্চাদের স্কুলে দিতে হয়। আর তাসনিমকে রেডি করিয়ে দিয়ে বিদায় দিয়ে তারপরে যে এখন আমি নাস্তা বানাচ্ছি। তো বিটরুটটা কিন্তু আমি জুস করে নিয়েছি। আর এখন ডিম পোচ করব, আর হচ্ছে ফ্রোজেন পরোটা ভেজে দিব। আসলে এত সকালবেলা হোটেল খুলে না, তাই যে আর কি পরোটা আড়াইনি, ঘরে তো পরোটা আছে। তো ডিম পোচের সাথে দিব আজকে আর কি তাসনিমের জন্য আমি চিকেন বল ভেজেছিলাম, পরোটাও ভেজেছিলাম, ওটা ওকে অবশ্য রোল করে দিয়েছি একটু সসেজ দিয়ে মেখে। কিন্তু আব্বা আম্মাকে সেভাবে দিব না, কিন্তু আর কি একটু বল রেখেছি ডিমের সাথে দেওয়ার জন্য। তো ডিম দুইটা কিন্তু আমি একসাথেই পোচ করে নিচ্ছি, এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটু ক্রাশ করে গোলমরিচ, আর হচ্ছে 1 চিমটি করে লবণ। গোলমরিচ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, তা আমি চেষ্টা করি একটু গোলমরিচ ক্রাশ করে দিতে। ডিম পোচের সাথে খেতে কিন্তু ভালো লাগে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, কিন্তু সবাই কিন্তু একটা লাইক দাও না, কমেন্টস করো। আসলে লাইক দিতে তো আর কষ্ট লাগে না বলো। আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমে একটি লাইক দিই, তারপরে কিন্তু ভিডিওটি দেখি। আশা করবো বন্ধুরা তোমরাও কিন্তু প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো। আর আমি জানি আমার অনেক বন্ধুরাই লাইক করে, কিন্তু সবাই করে না, এই কারণেই মূলত কথাগুলো বলা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সে অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তী দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক অনেক সম্মান। এই ফ্রাই প্যানগুলোর হচ্ছে এক সমস্যা, দেখা যায় একটু ভাজাভাজি করলেই কিন্তু এমন একটু কালো কালো হয়ে যায়। অবশ্য ক্লিন করাও খুব সোজা। এই যে দেখো, স্প্যাচুলা দিয়ে জাস্ট আমি একটুখানি ঘষা দিলাম, একদম ক্লিন হয়ে গেল। আবার দেখা যায় শুধু কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিলেও কিন্তু ফ্রাই প্যানগুলো ক্লিন হয়ে যায়। তো আমি ঘি দিয়ে ভেজে নিলাম। 2টা পরোটা ভাজবো, বেশি ভাজবো না, কারণ আম্মা আব্বা সকালবেলা কিছুই খেতে চাচ্ছে না, তাদের জোর করে কিন্তু আমি আটকে রেখেছি শুধু আর কি বিটরুটের জুসটা খাওয়ানোর জন্য। আসলে কয়েকদিন না খেয়ালও ছিল না। আব্বাকে অবশ্য বলেছিলাম বিটরুটের কথা। আলহামদুলিল্লাহ আব্বা খেতে পারবে। আব্বার যেহেতু ডায়াবেটিক্স, তারপর হচ্ছে প্রেশার আছে, তো এটা কিন্তু হাই প্রেশারের জন্য, তারপর হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের জন্য, কোলেস্টেরলের জন্য খুব ভালো কাজ করে। তবে আগে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, যে কারা খেতে পারবে না, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর দেখো, আমি না প্রথমে বিটরুটটা আর কি ছাঁকতে চেয়েছিলাম, পরে দেখলাম কি বেশিরভাগ আর কি র জিনিসগুলোই কিন্তু রয়ে গেছে। পরে চিন্তা করলাম যে না, এগুলো ফেলে দিয়ে লাভ নেই, এটাই তো আসল। আমরা আর কি যারা বিটরুট কিনে খাই পাউডারটা, ওরা তো রটাই দেখা যায় ব্লেন্ড করে তারপরে বিক্রি করে। এই কথা চিন্তা করেই যে শুধু পানি খেতে আর লাভ নেই, তো আমি রটাও সহ একদম দিয়ে দিলাম। আর একটু পানি মিশিয়ে দিলাম, কারণ এটার কালারটা এমনি কিন্তু টকটকা, আর কিন্তু ভালোই দিয়েছি। আমি যতটুকু পরিমাণ দিয়েছি অতটুকু দিয়ে কিন্তু 1 গ্লাস অনায়াসে হয়ে যাবে। তবে আজকে আমি 2 গ্লাস করেছি, কারণ আব্বা আম্মা তো প্রথম খাচ্ছে, জানে না কেমন লাগবে। অবশ্য আমার আব্বাকে দিয়ে টেনশন নেই। আমার আব্বা ছোটোবেলা থেকেই দেখেছি ভেজে সে অনেক জিনিস খায়, খেতে পারে, কিন্তু মা হয়তো বা খেতে পারবে না। আর আমার আব্বার মতো কিন্তু অনেকটা আমি হয়েছি। আমিও কিন্তু প্রচুর ভেষজ জিনিস খাই, যেটা ভালো লাগে সেটাই খাই। আর এমন কোনো জিনিস নেই যে আমার ঘরে না আছে, আলহামদুলিল্লাহ। মানে শরীর স্বাস্থ্যের জন্য যেটা ভালো, যেটা দরকার, সেটা কিন্তু আমি সব কিছু ঘরে রিজার্ভ করে রাখি। তো
তো টেস্টের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ করে মধু, দেখা যাক কেমন হয়। অবশ্য আমার একটু টেস্ট করার দরকার ছিল এটা টেস্টটা কেমন হয়েছে, কেন যেন আর কি আমার টেস্টটা করা হয়নি। যাই হোক, দেখি পরে একদিন আমি ট্রাই করব। আর এই যে এদিকে চাটা হয়ে গেছে, চাটা একটু বেশি হয়েছে, একটু শুকিয়ে গেছে, যাক সমস্যা নেই, দুধ আর মধু দিলে ঠিক হয়ে যাবে, মানে পরিমাণটা ঠিক হবে। চায়ের জন্য কিন্তু আমি নসিলার এই কাপগুলো রেখে দিয়েছি। প্রথমে তো এই কাপগুলোতে নসিলা আনতাম, এগুলো আনতে আনতে প্রায় 6-7টার মতো হয়ে গেছে। এরপরে চেঞ্জ করে এখন যে গোল শেপের কাপগুলো আছে, মানে যেটার মধ্যে আমি বিটরুট ঢাললাম, সেই আর কি গ্লাসগুলো এনেছি। এগুলো আমার কাছে আর কি কালেক্ট করতে ভালো লাগে। তো দুধ চিনি পরিমাণ মতন মিশিয়ে দিচ্ছি। তো আব্বা আর মার জন্য সকালে নাস্তা একদম রেডি, এখন শুধু সার্ভ করে দিব। তো প্রথমে দিয়ে দিলাম চা, তারপর দুজনের জন্য দুপাশে দিয়ে দিচ্ছি বিটরুট জুস। 2 বাটিতে দুজনের জন্য 2টা ডিম পোচ, সাথে 2 পিস করে চিকেন বল, আর 2 পিস পরোটা, একদম সমান সমান নাস্তা। তো এখন দেখা যাক, আমি তো নাস্তা কমপ্লিট করলাম, এখন আব্বা মা খেয়ে কী বলে সেটাই দেখার পালা। আর তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করব যে আমার আব্বা মা খেয়ে কী আর কি রিভিউটা দেয়, বিশেষ করে বিটরুটটা। এই যে আমার মা খাচ্ছে, দেখে মা খাওয়ার পরে কি বলে। হ্যাঁ, গন্ধ করে খাম না। কি এর গন্ধ করে? না। মানে আদা দিছি। ও কি বিটরুটে? বিটরুটের গন্ধে এই বিটরুটের যে উপকার, যাগো মনে করে হার্টে এই যে কিডনিতে পাথর নেই বা লো প্রেশার নেই, তার এটা আব্বার লেগে অনেক উপকার, আপনার লেগে ভালো দিলে ভালো। এটা খাইলে ওই যে প্রেশার ডায়াবেটিস কমে যেত। রক্ত আর খান দেখি না, খাইব না, ভালো লাগে না খাইতে। আমার কোন খাইয়া কেমন লাগছে? মধু দিয়ে দিলাম আরো, নয়তো তো পাইনা পাইনা লাগতো। শেষ করে না, শেষ করে এটা খাওয়া ভালো না, খাইছি না কোথায় না বলতেছে খান, এটা খাওয়া ভালো। এটা মনে করেন খাইয়ে ফেলালেন তো আপনি অনেক দামি একটা ড্রিঙ্কস খেলেন, শেষ করেন না, কথা নেই খাইছি বলতেছে শেষ করতে লেগে সব খাওয়ানো যে কথা বেশি তো খাইছি। খাওয়ানো মানে তেল লগে খাই, তেল লগে খান আমি আসে না, খাওয়া রাখছি না, তেল লাগে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো না লাগে। পাঁচটা পাঁচটা কে খাই কি হয় বিটরুট সবাই খায়, আপনি তো জানেন না। বিটরুট না বিটরুট, বিটরুট বিটরুট ওই যে আব্বাকে শাক তো না, ওইটাই লাল কালার, ওই সাইজে লাল কালার। তো বন্ধুরা, শুনতেই পেলে আমার মা মুখে দিয়ে কি বললো, যে প্রথমে খেয়ে বলে না খাবো না, মানে বাচ্চাদের মতো শুরু করছে। আর ঠিক বাচ্চাদের যেভাবে ভুলে ভালে খায়, মানে মা খাওয়ায়, ঠিক এই জিনিসটা আমি ভুলে ভালে মাকে খাওয়ালাম, যে দেখেন এটা কত পুষ্টিগুণ, এটা খাইলেন তো দামি একটা ড্রিঙ্কস খেয়ে ফেলেন। আসলে তো এটার পুষ্টিগুণ আছে, কিন্তু খেতে ভালো লাগছে না। কিন্তু আমার আব্বা কিন্তু কিচ্ছু বলে নাই, কারণ ছোটোবেলা থেকেই দেখে আসতাম আব্বা প্রতিদিন ঘুম থেকে উঠে চিরতার রস খেত, আর মাঝে মাঝে আমাদেরও খাওয়াতো। তো আব্বা তো খেতে পারবেই, আর মাকে দেখো খুব কষ্ট করে খাওয়ালাম, এই যে মাত্র শেষ করলো। নাস্তাটা মোটামুটি খেয়েছে, চিকেন বল তো খাই নাই, রেখে দিছে, বিস্কিটও রেখে দিছে। আর আম্মা আব্বা কিন্তু আজকে চলে যাবে, তো বললাম আগেই যে জোর করে রেখেছিলাম, এই যে অলরেডি কিন্তু বের হয়ে গেছে আব্বা। আব্বা বললো যে আমি সিএনজি নিয়ে আসতেছি, তুমি আস্তে আস্তে নামো। তোমরা সবাই জানো আব্বা আম্মা আসছিলে মূলত আমার ছোট বোনের ছেলের যে অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি, এটা দেখার জন্য। আর যতক্ষণ আর কি অপারেশন চলছিল বা অপারেশনের আগে থেকে কিন্তু আম্মা আব্বা দুজনেই হসপিটালে ছিল। আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। ইভেন তোমাদের একটা খুশি সংবাদ দিচ্ছি, আজকে কিন্তু হামিমকে বাসায়ও নিয়ে আসবে। তো এই যে মা দেখো চলে গেছে, আর আব্বা তো যে সিঁড়ি দিয়ে নামছে, আমি সিঁড়ি থেকে যতটুকু পারি ভিডিও করছি। আসলে এখনের থেকে না ঘরটা কেমন খালি খালি লাগছে। বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, তারা কিন্তু একটা আর কি আমাদের মাথার উপরে ছায়ার মতো, বট গাছের মতন। তারা যদি কিছু কাজ নাও করতে পারে, তারপরেও কিন্তু মনে হয় যেন তারা আমাদের মাথার উপরে বট গাছ হয়ে দাঁড়িয়ে আছে। তো আমার শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক। আর
আমার বাবা মা বেঁচে আছে, তোমরা দোয়া করো আমার আব্বা আম্মার যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আমি সবার জন্য, সবার বাবা মায়ের জন্য দোয়া করি, সবার বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, যারা মারা গেছে তাদের বেহেশতে নাসিব করুক। তো সিঁড়ি দিয়ে আর দেখা যাচ্ছিল না, পরে আমার ড্রয়িং রুমের জানালার কাছে আসলাম। এই যে আব্বা আম্মা কিন্তু অলরেডি বের হয়ে গেছে, আর এই যে এখন চলে যাচ্ছে। তো যতটুকু দেখা যায় ততটুকু আমি ভিডিও করে নিচ্ছি। আর আমার বাসার নিচে না দেখো একটা খাটিয়ে রেখে দিয়েছে, এটা 3 তলার এক ভাড়াটিয়া রেখেছে। ওনারা আর কি দেশে যাওয়ার সময় নিয়ে যাবে, হয়তো বা মসজিদে দান করবে। তো এটা দেখলে না উঠতে নামতে শুধু মরার কথা মনে হয়, মনের মধ্যে একটা ভয় জাগে। তো এই যে দেখো আব্বা আম্মা কিন্তু যাচ্ছে, আর আমি যে উপর থেকে ভিডিও করছি এটা অবশ্য মা খেয়াল করে নেয়, তাহলে তো তাকাতে তাকাতেই যেত। তো এই যে আব্বা মা চলে গেল, ঘরে এসেছি, এরপর নাস্তা খেয়েছি, বিছানাপত্র গুছিয়েছি, কাজের মেয়েটা এসে কাজ করে দিয়ে গেছে। তো এখন এই যে রান্নার প্রিপারেশন করছি। আসলে আজকে রান্না বাড়া করতে ভালো লাগছে না, কি রান্না করব বুঝতেছি না। তো ঘরে সবজি ছিল আর মাছ ছিল, ভাবলাম এই কদিন তো মাংস অনেক খাওয়া হয়েছে। আবার আমার বর বলে যে শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে অথচ সবজি খাওয়া হচ্ছে না। মূলত এই কারণেই ভাবলাম আজকে সবজিটা রান্না করি, প্রয়োজনে দেখিয়ে আবার অন্য কিছু রাত্রে প্রয়োজন হলে মাংস রান্না করব যদি মেয়েরা খেতে না চায়। তো সিম আর হচ্ছে আলু কেটে নিয়েছি, সাথে রুই মাছ বের করেছি, রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর কি একটা মাছের ঝোল করব। আর হচ্ছে মিষ্টি কুমড়া যে ছিল অনেকখানি, অর্ধেকটা আর কি মিষ্টি কুমড়া এনেছিল, তো সেখান থেকে অর্ধেকটা কিন্তু গতকাল ভাজি করেছিলাম আর অর্ধেকটা আজকে ভাজি করব। আসলে এই শীতের মধ্যে কিন্তু যে কোনো ভাজি সবজি খেতেই খুব ভালো লাগে। কয়েকদিন গেলে যখন গরম পড়ে যাবে তখন তো ফুলকপি সিম একটুও ভালো লাগবে না, লাউ তো আরও ভালো লাগবে না। মিষ্টি কুমড়াটা অবশ্য 12 মাসই ভালো লাগে, খারাপ লাগে না, আর পাওয়া যায় 12 মাস। মিষ্টি কুমড়া ভাজি সবজি আমরা তো সবাই রান্না করতে পারি, সেটা আর তোমাদের ডিটেলস কি দেখাবো। তবে অনেকেই প্রচুর পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করে, যেটা আমি একদম করি না, কারণ এগুলো যদি ঝাল হয় খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি ভাজিতে কি কি দিয়েছি। যে কোনো ভাজি বা শাক ফোড়নে কিন্তু অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করতে হয়, গরম ভাতের সাথে ডলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বাইরে থেকে এত নয়েজ আসছে কি আর বলবো, দিনের বেলা যেহেতু ভয়েস দিয়ে। বন্ধুরা তোমরা প্লিজ কে কিছু মনে করো না। আর দেখো আমি ভাজিটাকে জাস্ট 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর সফট হয়ে গেছে। ভাজিটা যখন একটু আর কি ভাজা ভাজা হচ্ছে সে পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ভাজি খেতে ভালো লাগে, যদি একটু পানি পানি থাকে বা পানসে টাইপের থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজি ভালো লাগে না। আর আজকে আমার ঘরে ধনেপাতা নাই তাই দিলাম না। আর এদিক দিয়ে কিন্তু আমি মাছ ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিয়েছি। তো কিছু মাছ আমি আজকে রান্না করব, আর মাথা কানসা লেজ রেখে দিব, ওগুলো দিয়ে দেখা যায় শাক দিয়ে বা মুড়ি ঘন্টা রান্না করা যাবে। এর আগে কিন্তু আমি মুড়ি ঘন্টা রান্না করেছিলাম, অনেক ভালো লেগেছে খেতে। হয়তো বা মুড়ি ঘন্ট রান্না করব, আর না হয় লাউ শাক আর হচ্ছে আলু দিয়ে আর কি ঝোল ঝোল করে রান্না করব। তো বন্ধুরা তোমাদের কাছে মুড়ি ঘন্টা দিয়ে খেতে ভালো লাগে, মাছের লেজ মাথা, নাকি শাক দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এদিক দিয়ে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি, আর এই যে দেখো মশলাটাও খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি। তো আমি যে বেগুন আর কি কেটেছি, তো বেগুনের থেকে ছোট ছোট কিছু অংশ রয়ে গিয়েছিল, সেগুলো ফেলে না দিয়ে সিমের সাথে দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। তো এক চুলায় কিন্তু আমি বেগুন ভাজতেছি, আরেক চুলায় তরকারিটা কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি তরকারিটা হয়ে যাবে। আর দেখো বলক তো চলে আসছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি সবসময় কিন্তু এভাবেই রান্না করি, অনেকেই দেখি যে আর কি তরকারিটা নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে মাছ দেয়, কিন্তু এই কাজটা আমি কখনোই করি না। আর দিয়ে দিলাম সাথে টমেটো। তবে এভাবে রান্না করলে একটা বেনিফিট তো আছেই, ধরো ঝোলের সাথে যদি আগে মাছটা দেওয়া হয় তাহলে একদম মাছের সাথে তরকারির সাথে ঝোল সবজি মিলেমিশে কিন্তু একাকার হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। তো অলরেডি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে গোসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু আমার বরের খুব তাড়া, সে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, বাইরে কাজ আছে, ব্যাংকে কি যেন কাজ করবে, তো 3টার আগে যেতে হবে। এই কারণেই ওকে তাড়াতাড়ি আগে খাবারটা দিয়ে নিলাম। আমি যে টেবিলে একটু সার্ভ করব সেই সময়টা সে আমাকে দেয়নি। তারপরে কি করব, ও খাচ্ছে আর এই ফাঁকে আমি টেবিলে সার্ভ করে দিলাম। মাঝে মাঝে কিন্তু দেখা যায় টেবিলে সার্ভ করে খাবার দাবার খেতে ভালোই লাগে, আবার মাঝে মাঝে হাঁড়ি পাতিল নিয়েই খেতে বসি। আমরা যেহেতু বাঙালি, আর বাঙালিরা তো কবজি ডুবে আরামে বসে খাবি, তাই না? অপারেশনের পরের দিন আমি যখন হামিমকে আইসিইউতে দেখতে গিয়েছিলাম তখন একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তখন মনে একটা ভয় কাজ করেছিল, এই কারণে কিন্তু এই আর কি ওর ছবিটা শেয়ার করিনি, জাস্ট আইসিইউর মেশিনটা আমি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা হামিমের কথা কি তোমাদের মনে আছে? আমি জানি আমার ইউটিউবের সব বন্ধুরা কিন্তু ওর জন্য দোয়া করেছো। আসলে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা যারা শুনেছে সবাই দোয়া করেছে, আর সকল আত্মীয় স্বজনেই কিন্তু হেল্প করেছে। সবার সহযোগিতায় ওর অপারেশনটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতন সাকসেস হয়েছে। আর হামিমকে বাসায়ও নিয়ে আসছি। আসলে বলে না যে মায়ের দোয়া কাকে বলে,
দেখো ওকে বৃহস্পতিবার কিন্তু আর কি অপারেশন করেছে, আর শনিবার পর্যন্ত ওকে আইসিইউর মধ্যে রেখেছে। শনিবার দিন রাত্রেই আইসিইউ থেকে ওকে বেডে দিয়ে দিয়েছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার কিন্তু ওকে রিলিজ দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলার কাছে শুকুর আলহামদুলিল্লাহ যে মাত্র 6 দিনের মাথায় হামিমকে আমরা বাসায় নিয়ে আসতে পেরেছি। ওর এই যে দেখো বুকের মধ্যে কিন্তু আর কি ব্যান্ডেজ করা, এখন তো সেলাই করে না, এখন হচ্ছে ওই কসমেটিক সার্জারি। আর কিছু ব্যায়াম দিয়েছে। তো দেখো ওর এখান দিয়ে যে ক্যানোলা দিয়েছিল, তারপর হচ্ছে সুই দিয়েছিল, সে একদম পুরো দাগ হয়ে আছে। আলহামদুলিল্লাহ ওর নিঃশ্বাস নিতে এখন কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে একটু আগে দেখলা যে মুখ দিয়ে ও একটা বেলুন ফুলাচ্ছিল, এটাই হচ্ছে মূলত ওর ব্যায়াম। এই ব্যায়ামটাই বারবার করতে বলেছে। আর অন্তত 3 মাস তো বেড রেস্টে থাকতে হবে, তবে বাচ্চা মানুষ জানি না কতদিন রেস্টে রাখা যায়। আজকেই বলছে যে মা আমি একটু বাইরে বের হয়ে আসি। সবাই ধমক দিয়ে ওকে আর কি থামিয়েছে, আর বুঝিয়েছি যে এখন বের হওয়া যাবে না, বের হলে তোমাকে আবার আইসিইউতে নিতে হবে। তো আমার বোন যে কতটা কষ্ট করেছে আর কী পরিমাণ যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ওর দোয়ার উসিলায় আর মুরব্বি সবার দোয়ার উসিলায় কিন্তু ওকে হয়তো আমরা এত তাড়াতাড়ি বাসায় আনতে পেরেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।